কাছে গত ফেব্রুয়ারি মাসে দুর্গাপুর থেকে এক ভদ্রমহিলা যোগাযোগ করেন। তিনি আমাকে বলেন যে গত 1 থেকে 1.5 মাস তার মেয়ের একটা অস্বাভাবিক ব্যবহার, অস্বাভাবিক পরিবর্তন তিনি দেখতে পাচ্ছেন। তো আমি বলি, কি দেখতে পাচ্ছেন, আমাকে ডিটেলসে জানান। বলছে, আমার মেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে, স্নান বন্ধ করে দিয়েছে, আমার মেয়ে একটা ঘরের মধ্যেই নিজেকে রেখেছে, কোচিং, ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছে। শুধু ঘরের মধ্যে থেকে তার একটাই কথা, আমাকে ডাকলো কিন্তু ছাড়লো না, আমাকে ডাকলো কিন্তু ছাড়লো না। আমি এখানে কি করব? আমাকে ডাকলো, আমাকে ছাড়লো না। বলতে বলতে মাঝে মাঝে ও এতটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ও নিজের চুল টেনে ধরছে এবং একই কথা বলছে, আমাকে ডাকলো ছাড়লো না, আমাকে ডাকলো ছাড়লো না, এবং মাঝে মাঝে তারস্বরে চিৎকার করে কান্না করছে। আমি বুঝতে পারছি না আমার মেয়ের কি হলো এটা। আমি ভদ্রমহিলাকে বলি, ঠিক কবে থেকে এটা আপনি দেখতে পাচ্ছেন? বলছে, আমি আপনার সাথে যা যোগাযোগ করেছি আজ থেকে ঠিক 1 মাস 10-12 দিন হবে। আমার মেয়ে সেদিন বলে গিয়েছিল যে আমরা গ্রুপ স্টাডি করব আমার এক বন্ধুর বাড়িতে, যেটা ওরা করতো এবং যেটা আমি কখনোই বাধা দিইনি। আমার মেয়ে মাস্টার্স করছে, সায়েন্স নিয়ে পড়েছে এবং সাথে গভর্নমেন্ট জবের জন্য স্টাডি করছে। তো ওরা গ্রুপ স্টাডি করে বন্ধুরা মিলে, যারা প্রত্যেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে। সেদিন রাতে ওর কথা ছিল হোল নাইট ও বাড়ি আসবে না, কিন্তু হঠাৎ করেই 2:45 নাগাদ ও বাড়ি চলে আসে। বাড়ি এসে বলে, আমার শরীর ভালো লাগছে না, আমি তাই চলে এলাম। ওর মা জিজ্ঞাসা করে, কি রে চলে এলি? তুই তো বলেছিলি সারা রাত স্টাডির জন্য গ্রুপ স্টাডি করবি। বলছে, আমার ভালো লাগছে না, আমি তাই চলে এসেছি। কেন, তোমার অসুবিধা হলো? ওর মা বলছে, ও মা, অসুবিধা হবে কেন, যা গিয়ে রেস্ট নে। ও ঘরে চলে যায়, ওর মাও তার ঘরে ঘুমোতে চলে যায়। পরের দিন থেকে ভদ্রমহিলা আমাকে বলেন, আমি মেয়ের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি। আমার মেয়ে নিজের মধ্যে প্রচণ্ড শান্ত হয়ে গেছে, যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে। চারদিকে আমরা কথা বলছি কিন্তু ওর কোনো কথার দিকে ভ্রুক্ষেপ নেই। ও একটা কোনায় বসে বিড়বিড় করে নিজের চুল নিজের আঙুলে পেঁচাতে পেঁচাতে একটাই কথা বলছে, আমাকে ডাকলো, আমাকে ছাড়লো না, আমাকে ডাকলো, আমাকে ছাড়লো না। বলছে, আমি ওর কাছে গিয়ে মুখটা তুলে নিচু করে বসে এরকমভাবে বলছে। তো আমি ওর মুখটা তুলে যখন বললাম, কি হয়েছে মা, তুই কথা কি বলছিস, ডাকলো ছাড়লো না, কে তোকে ডেকেছে? কে ছাড়েনি? বন্ধুরা তো কালকে তোকে দিয়ে গেল বাড়িতে, তাহলে তোর কি হয়েছে, কিসে দুঃখ হয়েছে? বলছে, আমাকে ডাকলো, আমাকে ছাড়লো না, আমি কি করব? বলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলো। ভদ্রমহিলা কেঁদে, মানে বলতে বলতে আবেগে উনি কেঁদে ফেলেছেন যে আমার এত সুন্দর মেয়ে হঠাৎ কি হলো। আমি বুঝে উঠতে পারছি না, আমার মেয়ে কি পাগল হয়ে গেল? দিদি, আপনি শেষ ভরসা, আপনি যেমন করে হোক আমার মেয়েকে বাঁচিয়ে তুলুন। আমি বুঝে উঠতে পারছি না ওর কি হলো। ভদ্রমহিলাকে আমি বলি, সেদিন যে গ্রুপ স্টাডি ওরা করতে গিয়েছিল, ভদ্রমহিলা প্রথমেই আমাকে কিছু বলেননি। মানুষ এতটা আবেগতাড়িত হয়ে যায় বা তার সিচুয়েশনে এতটা বিপর্যস্ত হয়ে যায় কিছু কিছু সময়, অনেক সময় তার মধ্যে অনেক কথাও হারিয়ে যায়, সে যেন বলে উঠতে পারে না। সে তার সমস্যাটা নিয়ে এতটাই বিপর্যস্ত থাকে, তো সমস্যার মধ্যেই সে সমস্যার ঘেরাটোপেই সে ঘুরতে থাকে। তো আমাদের এক্ষেত্রে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু জানতে হয় যে কি ঘটেছে। একটা ঘটনা আজ ঘটেছে, কিন্তু সেই ঘটনার ওপারেও কিন্তু অনেক কিছু কারণ থাকে, যেটা আজকের ঘটনা ঘটার কারণ। ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করি যে আপনি আমাকে ডিটেলসে বলুন, ও যে বন্ধুর বাড়িতে গেছিল সেখানে কি কি হয়েছিল। ভদ্রমহিলা তখন কান্না থামিয়ে বলে, হ্যাঁ দিদি, আমার বলা হচ্ছে না, আমি আসলে আমার মেয়েকে এইভাবে দেখতে পাচ্ছি না, জানি না এসব ভূত প্রেত কি হয়, আমার জানা নেই, আমার মেয়ে তো এসব বিশ্বাসই করে না, আমরাও এসব বিশ্বাস করি না, এসব কি হয়? আমি ভদ্রমহিলাকে বলি, কি হয় কি না হয় সেটা তো আমি বুঝবো, আপনি তো আমার কাছে এসেছেন আপনার প্রবলেমের সলভের জন্য, তাহলে আমাকে সবটা খুলে আপনি বলুন, সবটা পরিষ্কারভাবে বলুন, কারণ আমাকে সবটা বুঝতে হবে। ভদ্রমহিলা আমাকে বলেন যে ও সেদিনকে বাড়িতে চলে এলো। পরের দিন যখন আমি ওর এই ধরনের বিহেভিয়ার দেখছিলাম, তখন আমি ভেবেছি যে ওর কোনো বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য হয়েছে, তাই নিয়েও হয়তো ভীষণভাবে আপসেট, তাই বলছে। এমনিতে আমার মেয়ে প্রচণ্ড আবেগপ্রবণ। বলে, কিন্তু 2-3 দিন যখন হয়ে যায় এবং ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ও স্নান বন্ধ করে দেয়, জামা কাপড়টা চেঞ্জ করা বন্ধ করে দেয়,
এবং এক কথা বলে যায়, এবং বেশি কিছু বললে ভীষণ ভায়োলেন্ট হয়ে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং নিজের চুল নিজের হাতে পেঁচিয়ে জোরে জোরে টানতে থাকে। এই ব্যবহার আমার একেবারেই অস্বাভাবিক লেগেছে। আমি তখন ওর বন্ধুদের জিজ্ঞাসা করি যে, সেদিন তোরা যে একসাথে গ্রুপ স্টাডি করবি বলে যে বন্ধুর বাড়িতে গেছিল তাকে বলি তোদের বাড়িতে ওরা গেল, সেদিন কি হয়েছিল? আমার মেয়ের নাম বলে ওকে বলি, সেদিন ওর সাথে কি হয়েছে আমাকে বল। ওরা তখন বলে, না কাকিমা, কিছু তো হয়নি। কারণ ওরাও বুঝতে পারছিল না যে এই ধরনের, ওদের যখন আমি জানাই, ভদ্রমহিলা আমাকে বলেন, ওদের যখন আমার মেয়ের ব্যবহার সম্পর্কে জানাই ওরা অবাক হয়ে যায়। বলছে, আমাদের সাথে কদিন যোগাযোগ হয়নি, আমাদের তো ইউনিভার্সিটি এখন ছুটি রয়েছে, আর কোচিং তো আমাদের ডেট এখনো আসেনি, তো আমার তো এর মধ্যে ওর সাথে ফোনেও কথা হয়নি, দেখা হয়নি। আমি হোয়াটসঅ্যাপ করেছি ওকে, কিন্তু না, কোনো রিপ্লাই করেনি। আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে, আমিও নিজের কাজে ব্যস্ত। ভদ্রমহিলা বলেন তখন ওর বন্ধুকে যে না, ওর আসলে শরীর ভালো নেই, কিন্তু সেদিন আমাকে বল কি হয়েছে। ভদ্রমহিলা আরও একটা কথা আমাকে বলেন, ওর কিন্তু প্রতি ইভিনিংয়ের পর থেকে, বিশেষ করে মাঝরাত থেকে রাত 12টার পর থেকে ওর প্রচণ্ড জ্বর হতো, আর জ্বর যখন হতো প্রলাপের মধ্যেও একই কথা বলতো, আমাকে ছাড়লো, আমাকে আমাকে ডাকলো, কিন্তু আমাকে ছাড়লো না। আমাকে ডাকলো কেন, আমাকে ছাড়লো না কেন, একই কথা কিন্তু ও বলে যায়। তো এই সমস্ত কথাগুলো আমি ওর বন্ধুকে বলি না, ওর বন্ধুকে আমি বলি কি হয়েছে আমাকে পরিষ্কারভাবে বল। ওখানে কিন্তু ভদ্রমহিলা বলেন যে তখন আমি বুঝতে পারি ওরা কিছু লুকোচ্ছে, আমি সবটা জানি না। আমি কিন্তু বলি, দেখ, তোরা যদি না বলবি তাহলে কিন্তু এবার আমার মেয়ের জন্য, মেয়ের এই অবস্থার জন্য আমি জানবো তোরাই দায়ী, তোরা কিছু করেছিস, আমি কিন্তু তোদের নামে পুলিশ স্টেশনে ডায়েরি করব। তো তখন ওরা ভয় পেয়ে যায় এবং তখন বলে, আসলে আমরা না আসলে লুকিয়ে কিছু না, আমরা প্ল্যান চেট করেছিলাম। বলছে মানে? বলছেন না, জানোই তো আমরা দুজন, আমাদের এই 4 জনের গ্রুপে আমরা দুজন আছি সায়েন্সের, আমরা তো কিছু এগুলো মানি না অতটা, কিন্তু দুজন আছে ওরা প্রচন্ড প্ল্যান চেট মানে। ওরা বলে এরকম আত্মা আসে, আত্মা অনেক কথা বলে যায়, অনেক ইনফরমেশন দিয়ে যায়, সেই কারণে না, মানে ওদের যে ওরা যে ভুল সেটা প্রমাণ করার জন্য আমরা বললাম ঠিক আছে চল আমরা সবাই মিলে তাহলে প্ল্যান চেট করি। তো আমরা সেদিন প্ল্যান চেট করতে বসেছিলাম। সেদিন আমরা গ্রুপ স্টাডি করিনি, আমরা অন্য অনেক দিনই বেরোয় যাই একসাথে, এক একজনের বাড়িতে আমরা স্টাডি করি রাতে, কিন্তু সেদিন কিন্তু আমরা গ্রুপ স্টাডি করিনি। ভদ্রমহিলা বলেন, শুনে আমি তো অবাক হয়ে যাই যে হঠাৎ করে প্ল্যান চেট এসব ও কেন করলো। ভদ্রমহিলা আমাকে বলেন যে তারপরে, আমি বলি সেদিন কি কি হলো, তারপরে তোরা যে প্ল্যান চেট করতে গেলি কি কি হলো আমাকে বল। বলছে, আমরা এরকম ট্রায়াঙ্গেল শেপে 3 জন বসেছিলাম, আর ও মানে ভদ্রমহিলার যিনি মেয়ে, যে মেয়ে, ও হচ্ছে মিডিয়াম হয়েছিল। প্ল্যানচেটের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন উপায়ে প্ল্যানচেট হয়, অনেক সময় মিডিয়ামের মধ্যে আত্মাকে কল করে ডেকে তার মাধ্যমেই জানা হয়, মানে মিডিয়ামের থ্রুতেই আত্মার থেকে যা জানতে চায় কেউ, যে উদ্দেশ্যে প্ল্যানচেট করছে সেটা জানা যায়। তো বলছে ও মিডিয়াম হয়েছিল, কিন্তু আমরা তো অনেকক্ষণ একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমরা 3 জন বসে অনেকক্ষণ, আমরা যাকে ডাকছিলাম, আমাদের এক বন্ধুর ঠাকুমা মারা গেছে, সেও এসব ব্যাপারে একদম বিশ্বাস করে না। তো ও বললো চল আমার ঠাকুমাকে ডাকবো। তো আমরা সেই নিয়ে ওর ঠাকুমার নাম ফটো রেখে আমরা চেষ্টা করছিলাম প্ল্যানচেট করার, যে আমাদের ডাকে নিশ্চয়ই আসবে, বা আমরা একটা আজকে চাক্ষুষ করব, একটা মানে আমাদের লাইফের একটা অ্যাডভেঞ্চার ফুলফিল হবে বলে। কিন্তু কাকিমা কিছুই হয়নি। অনেকক্ষণ আমরা বসে থাকলাম, ওর ঠাকুমার নাম নিয়ে ফটো রেখে আমরা ডাকলাম, কিন্তু কিছুই হলো না। রাত 2টো নাগাদ আমাদের দরজাতে না একটা টোকা মারার আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম কিসের না কিসের আওয়াজ, ওদিকে কেয়ার করলাম না। আবার কিছুক্ষণ বাদে বেশ জোরে জোরে টোকা মারার শব্দ এলো। এর মধ্যে তখন আমাদের 3 জনের থেকে এক বন্ধু বলল, শোন, আমাদের এসব প্ল্যানচেট হবে না, আমরা এসব ফালতু জিনিস, দেখলি তো এসব কিছু হয় না। যার ঠাকুমাকে নিয়ে অ্যাকচুয়ালি প্ল্যানচেটটা হচ্ছিল, সে বলে, দেখলি তো কিচ্ছু হয় না এসব, চল তো ওঠ, আর দরজায় দেখ তো কিসের টোকা, জানি না আমার বাড়ি থেকে কেউ ঘর থেকে কেউ ডাকছেনি। ও দরজাটা খোলে এবং এই দরজাটা ছিল ওদের 3 তলার একটা রুম, যেখানে একটাই রুম ছিল, এবং রুমটা খোলার পরে কিন্তু পুরো ফাঁকা ছাদ। তো ছেলেটা দরজাটা খুলে কিছুই দেখতে পায় না, বলছে ধুর, কেউ কোথাও নেই বলে দরজাটা দিয়ে দেয়।
আবার ওখানে বসে পড়ে, বসে বলে যে ওদের তখন আর প্ল্যানচেটে কোনো মন ছিল না, কারণ এতক্ষণ বসে রয়েছে, বসে বসে আর ওদের ভালো লাগছে না। কিন্তু এর মিনিট 15-20 পরেই যে মিডিয়াম হয়েছিল, মানে এই ভদ্রমহিলার মেয়ের, হঠাৎ ও বলে, শোন, আমার আর ভালো লাগছে না রে, আমি না বাড়ি যাব, আমার শরীরটা না কেমন অস্বস্তি করছে, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। সব বন্ধুরা তখন ওর হাসি ঠাট্টা করে বলে, কেন, তুই যে মানিস না, ভয় লেগে গেছে নাকি? বলছে, না, চল না, আমি বাড়ি যাব। ওকে আর কোনোভাবেই ওরা রাখতে পারে না। তখন ওরা বলে, তারপরে আমরা ওকে বাড়িতে দিয়ে যাই। এইটুকুনি ঘটনা ঘটেছিল, এর বাইরে তো আর কিছু ঘটেনি। ভদ্রমহিলা এ থেকে বুঝতে পারলেন না যে কি ঘটলো। ওদের প্ল্যানচেটটা তো সাকসেসই হয়নি, কিন্তু মেয়ের সেদিনের পর থেকে এইরকম পরিবর্তন কেন? ভদ্রমহিলা তার ননদের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করেন। তো তার ননদ তাকে পরামর্শ দেয় যে, বৌদি, আমার পরিচিত একজন এরকম ঝাড়ফুঁক করেন, ওঝা টাইপের কাজ করেন, তাকে একবার আমি ঘটনাটা বলি, তাকে একবার তোমার মেয়েকে দেখাও, আমি দরকার হলে তাকে তোমার বাড়িতে নিয়ে যাব। ভদ্রমহিলা দেখেন অপারগ একদম, যে কি করব, যখন আমার ননদ একটা উপায় বলছে, দেখা যাক এই করে কি হয়, কারণ এই রকম প্রলাপ বকছে ও মেয়েটা, আমি এখন যদি ডক্টরের কাছে এই মুহূর্তে এখনই নিয়ে যাই তো বলবে মানসিক রোগ। তো আমার মেয়ের মানসিক রোগ, এটা না আমি ঠিক সহ্য করতে পারছি না। তো আমি ভাবলাম, আমাকে তখন আমার ননদ বলল যে, জানো তো, ওরা প্ল্যানচেট করতে গেছে, বলা যায় না কি হয়েছে না হয়েছে, হাওয়া বাতাসের ব্যাপার, তুমি মানো না, তোমার মেয়ে মানে না, কিন্তু আমি মানি, তুমি একবার দেখে নাও, দেখো, মানো আর না মানো, মেয়ের জীবন নিয়ে কথা। তো এই বলাতে ভদ্রমহিলা মেনে নেয় যে ঠিক আছে, তুমি নিয়ে এসো। ওই ওঝাকে নিয়ে আসে। ওঝা তখন ওকে, মেয়েটিকে দেখে একটাই কথা বলে যে, এর ভেতরে কিন্তু অন্য একটা আত্মা রয়েছে, যে আত্মাকে ডেকে আনা হয়েছে, যে নিজে নিজে ওর যে শরীরে ঢুকে ওকে পজেস করেছে এইরকম কিন্তু নয়, এই আত্মাকে ডেকে আনা হয়েছে কোনোভাবে। ওরা তখন অবাক হয়ে যায়, এবং এই প্ল্যানচেটের গল্পটা ওই ওঝার সাথে ওর মা তখন করে, মানে এই ভদ্রমহিলা করেন। ওই ওঝা তখন বলেন যে, আমি এত শত জানি না কোথা থেকে কি হয়েছে, এখান থেকে হতে পারে, কিন্তু আপনি বড় কোথাও দেখান, আমি এইরকম ভাবে বলতে পারবো না, আমি ঝাড়ফুঁক করে দেই হাওয়া বাতাস লাগলে, যেটাতে মানুষ ঠিক হয়ে যায়, কিন্তু আপনার মেয়েকে একটা আত্মা পুরো ওর ভিতরে ঢুকে ওকে বশ করে রেখেছে, এখন ওই আত্মা যা করাবে ও তাই করবে, এটা না আমি কিছু করতে পারবো না। ভদ্রমহিলা প্রচন্ড পরিমাণে বাড়িতে কান্নাকাটি এইসব পড়ে যায়, কারণ মেয়ে এইসব করতে করতে ওঝা ওনার বাড়িতে আস্তে আস্তে দিন 15 কেটে গেছে। মেয়ে ততদিনে একদম, ভদ্রমহিলা আমাকে বলছেন, আমার মেয়ের আগে যা চেহারা ছিল এখন তার কিচ্ছু নেই, একদম শীর্ণকায় হয়ে গেছে, কারণ আমার মেয়ে খাওয়া দাওয়াই করে না, ওকে খাওয়া দাওয়া করানো রীতিমতো আমাকে ওর সাথে যুদ্ধ করতে হয়। এরপরে ভদ্রমহিলা বলেন যে, এই করতে করতে আরো 10-15 দিন কেটে গেল, এবং হঠাৎ করে আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি। তো এরকম কেস কি আপনি করেছেন? এইরকম কি হয় যে প্ল্যানচেটে তো ওরা সাকসেস হয়নি, কিন্তু আমার মেয়ে তার পরদিন থেকেই এটা শুরু করেছে, যে ব্যবহারগুলো ও করছে, সেগুলো কি ওই প্ল্যানচেটের কোনো প্রভাব? ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেন। আমি মেয়েটির ফটো এডিট করি, এবং আমি ওই বন্ধুদের সাথেও কিন্তু, মেয়েটির ওই বন্ধুদের সাথেও কিন্তু আমি আলাদা আলাদা করে 4 জনের সাথে কথা বলি, এবং আমি একটা জিনিস আমরা বুঝতে পারি, ওদের সাথে বারবার কথা বলে, মেয়েটাকে রিড করে, মেয়েটার ব্যাপারে সমস্তটা শুনে, সেদিন যখন ওরা প্ল্যানচেট করছিল, ওর ঠাকুমার নাম ধরে ওরা বারবার ডেকেছে, এবং তার ফটো রেখেছে, একটা ক্যান্ডেল ধরিয়েছে। দেখুন, কোনো জিনিস প্রপারলি প্রসেসে না করলেও এই ধরনের কাজ যখন করা হয়, তখন অনেক সময়তেই তার কিন্তু একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে যায়। এক্ষেত্রে যে ছেলেটির ঠাকুমাকে ডাকা হচ্ছিল, তার ঠাকুমা কিন্তু আসেনি, কিন্তু ওরা যে তার নাম ধরে তাকে ডেকেছে। অনেক সময় এরকম হয় যে আপনি যে আত্মাকে ডাকছেন তার নাম ধরে, হয়তো একই নামের আরো কেউ আশেপাশে, আপনি যেখানে বসে প্ল্যানচেটটা করছেন সেই এনভায়রনমেন্টের আশেপাশে হয়তো এমন কোনো সোল ঘুরছে যার হয়তো সেম নাম। আমরা জানি না আমাদের আশেপাশে কোন স্পিরিট আছে,
এবং অনেক সময় এরকম হয় যে সোলকে আপনি, যে স্পিরিটকে আপনি ডাকছেন তার নাম ধরে, সেই স্পিরিট আসে না। সেই স্পিরিটের নামে, মানে যার নাম ধরে ডাকছেন তার নামে যদি অন্য কোনো স্পিরিট থাকে সে কিন্তু এসে যায়। এবং এক্ষেত্রে প্ল্যানচেট যেভাবে হয় সেই প্রপার প্রসেস ফলো না করলে এক্ষেত্রে কিন্তু আরো বেশি এটা ঘটার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাঝখানে ওদের প্ল্যানচেট করার একটা সময় পরে দরজাতে টোকা মারার কন্টিনিউ আওয়াজ হয়। অ্যাকচুয়ালি কিন্তু কোনো একটা স্পিরিট সেই সময়তেই এসেছিল, হয়তো পুরোপুরি আসেনি, মিডিয়াম ওরা রেখেছিল, মিডিয়ামের মধ্যে আসেনি, কিন্তু দরজার বাইরে থেকে কিন্তু সে তার উপস্থিতিকে জানাচ্ছিল। ওরা যখন দরজাটা খোলে সে কিন্তু প্রবেশটা তার খুব ইজিলি হয়ে যায়। এবং এই যে মেয়েটি ছিল, মেয়েটি হয়তো সায়েন্সের স্টুডেন্ট ছিল, মেয়েটি হয়তো এসব বিশ্বাস করতো না, কিন্তু যখন কোনো স্পিরিট পজেস করে তখন সে বিশ্বাস করে না, বা সে সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট তার উপরে কিন্তু ডিপেন্ড করে না। সব স্পিরিটই কিন্তু সব মানুষকেই পজেস করে না। ঠিক আমাদের যেমন প্রত্যেকটা পোশাকই প্রত্যেকটা দেহের জন্য নয়, আলাদা আলাদা সাইজের, আলাদা আলাদা শরীরের জন্য পোশাক, ঠিক সেরকম কিন্তু স্পিরিটও কিন্তু যে কোনো শরীরকেই পজেস করে না। তার সাথে সম নেচারের কোনো দেহ যদি পায়, যে দেহে সে তার আত্মাটাকে ঠিকভাবে রাখতে পারবে, সেই রকম কোনো শরীরকেই কিন্তু সে তার জায়গা করে নেয়। এক্ষেত্রে মেয়েটিকে মিডিয়াম করা হয়েছিল, মেয়েটি মিডিয়াম ছিল, এবং এটাই প্ল্যানচিটে ছিল কি যখন আত্মা আসবে মেয়েটাকে টেম্পোরারিলি পজেস হবে, কারণ মিডিয়ামের মাধ্যমে যখন প্ল্যানচেট হয় এবং তার থেকে মিডিয়ামের মাধ্যমে যখন প্ল্যানচেট থেকে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য প্ল্যানচেট করা হয় তখন কিন্তু সেই মিডিয়াম পার্টলি পজেসড হয়, কিন্তু তার মধ্যে সেই স্ট্যামিনা থাকতে হবে, সেই শক্তি থাকতে হবে যাতে সে সেই জায়গাটা নিতে পারে। এবং সেই একটা আত্মাকে ডেকে শুধু তার থেকে ইনফরমেশন জানলেই হয় না, তাকে কিন্তু প্রপারলি রিলিজও করতে হয়। এটা কিন্তু প্ল্যানচেটের অনেক বড় একটা নিয়ম। যেমন কোনো স্পিরিটকে ডাকা হয় সেরকম কিন্তু স্পিরিটকে রিলিজও করতে হয়। এক্ষেত্রে সেই আত্মাটি এলো কিন্তু তাকে কিন্তু রিলিজ করা হলো না। মেয়েটাও বুঝতে পারেনি তার মধ্যে আত্মার প্রবেশ ঘটে গেছে, এবং সেই সময় থেকেই কিন্তু মেয়েটার নিজের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়, তার শরীর খারাপ লাগতে থাকে এবং আস্তে আস্তে মেয়েটা তার সাবলীলতা হারিয়ে ফেলে। ভদ্রমহিলাকে এগুলো যখন আমি বুঝিয়ে বললাম, ভদ্রমহিলা বললেন এখন আমি কি করব, আমার মেয়ে ঠিক হবে কি করে। তো আমরা যেভাবে এই মেয়েটির থেকে তার মধ্যে যে স্পিরিটটা ঢুকেছিল, যে স্পিরিট পজেস হয়ে গেছিল, যেভাবে মেয়েটাকে এক্ষেত্রে যেটা করতে হবে স্পিরিটটাকে রিলিজ করতে হবে এবং মেয়েটাকে একটা প্রপারলি প্রোটেকশন দেওয়া, এবং মেয়েটা যতটা উইক হয়ে গেছে তাকে তার উইকনেসটা কাটানো, এইসবের জন্যই আমরা এক্ষেত্রে রেমেডিস দেব। এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে এই ধরনের স্পিরিট রিলিজ করার কাজ করে থাকি স্পিরিট পজিশনের। এক্ষেত্রে যেভাবে কাজটা করেছিলাম, একটা গোল সার্কেল আঁকি, কারণ আমাদের অনেক সময়তে এই পেন্টাগ্রামের ওপরে যেমন কাজ হয় অনেক সময় সার্কেল ড্র করে তার মধ্যেও কাজ হয়। তো গোল সার্কেল একটা ড্র করা হয়, এক্ষেত্রে শিয়ালের চামড়া লাগে। তো ফ্লোরে আমরা একটা কালো কাপড় পেতে দিই, তার বাউন্ডারি দিয়ে একটা সার্কেল আঁকা হয়, মাঝখানে রাখা হয় শিয়ালের চামড়া। এই মেয়েটির একটা জামার টুকরো নেওয়া হয়, ফটো নেওয়া হয় এবং কলরন জ্বালানো হয়। কলরনের মধ্যে থাকে বিভিন্ন রকমের হার্বস, যে হার্বসগুলো কোনো নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের জন্য হেল্প করে। এর বাইরেও এক্ষেত্রে স্যাক্রিফাইসটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্পিরিটকে সবসময় কিছু না কিছু দিয়ে কিন্তু খুশি করতে হয়, না হলে কেন সে ছেড়ে যাবে। এক্ষেত্রে যে স্পিরিটটা মেয়েটিকে পজেস করেছিল সে খুব হার্মফুল স্পিরিট ছিল আমি বলবো না, কারণ সে নিজেই রিলিজ হতে চাইছিল। সে একটা কথাই বারবার বলছিল, আমাকে ডাকলো কিন্তু ছাড়লো না কেন। সে যেন একটা আটকে গেছিল, একটা শরীরের মধ্যে যেন সে আটকে পড়েছে। ওরা কিন্তু মেয়েটাকে মিডিয়াম করেছিল, এখানে কিন্তু স্পিরিটটার কোনো দোষ ছিল না। হ্যাঁ, অন্য কোনো স্পিরিট কিন্তু এক্ষেত্রে এসে গিয়েছিল। এক্ষেত্রে কিন্তু ওই যে ঠাকুমাকে ডেকেছিল তার স্পিরিট আসেনি। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, শিয়ালের চামড়া রাখা হয় এবং তার উপরে রাখা হয় একটা কলরন, এবং কলরনের সামনে রাখা হয় একটা গোট স্কাল। কলরনের মধ্যে বিভিন্ন রকমের হার্বস দেওয়া হয়
এবং যেটা বলেছি স্পিরিটকে খুশি করার জন্য সবসময় আমরা স্যাক্রিফাইস করি, এক্ষেত্রে আমরা আমাদের ব্লাড দিয়েছিলাম। সবসময় আমরা অ্যানিম্যাল স্যাক্রিফাইস করি এটা কিন্তু নয়। যদি এমন হয়ে যায় কি আমাদের সামান্য একটু ব্লাডে কোনো রিচুয়াল কমপ্লিট হয়ে যায়, তো আমরা কিন্তু আমাদেরই ব্লাড দিই। এর সাথে দিয়েছিলাম দেশি মদ এবং পারফিউম। 333 টাইমস চ্যান্টিং, যে স্পিরিট রিলিজিংয়ের যে চ্যান্টিং আছে সেই চ্যান্ট আমরা করতে থাকি, সেই স্পেল চ্যান্ট হতে থাকে এবং বিভিন্ন রকমের হার্বস আমরা কন্টিনিউ ওই কলরনের মধ্যে দিতে থাকি। কাজটা হয় এবং আমরা সেদিন বলেছিলাম ভদ্রমহিলাকে, এটা আমরা প্রত্যেক ক্লায়েন্টেরই যখন কাজ করি বলে থাকি যে আমরা এই সময়তে কাজ করব, আপনারা দেখবেন এই সময়তে ওর মানসিক স্থিতি বা ওর বিহেভিয়ার কীরকম হয়। তো ভদ্রমহিলা ভোর রাতের দিকে আমাদের কল করেন এবং জানান যে ও মিডনাইটের দিকে, রাত 1:30 থেকে 2:30 এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে গিয়েছিল, যেটাও এর মধ্যে হয়নি। তো ভদ্রমহিলা খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি ভদ্রমহিলাকে আগে থেকেই বলেছিলাম মেয়ে কিন্তু রাত্রিবেলা ভায়োলেন্ট হতে পারে, আপনি তাতে ভয় পাবেন না, কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। ভায়োলেন্ট হতে 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 রাত 3:15 সময়তে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। তো ভদ্রমহিলা বলে 3টের পর থেকে হঠাৎ আমার মেয়ে আমার দিকে, আমি ওর পাশে, সারা রাত আমি ওর বাবা ওর পাশে ছিলাম, আমার দিকে তাকিয়ে হঠাৎ করে বলে, মা আমি কোথায় আছি? আমি তো গ্রুপ স্টাডি করতে গেছিলাম, আমি এখন কোথায় আছি? আমার না খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে? বলছে লাস্ট এতগুলো দিন বলতে গেলে আমার মেয়ে ঠিকভাবে খায়নি। তো ভদ্রমহিলা বলে আমি ওকে খেতে দেই, ও খায় এবং তারপরে না ঘুমিয়ে পড়েছে। তো আমি ভদ্রমহিলাকে বলি ওর জন্য যে প্রোটেকশন তৈরি করে দেব সেটা যেন ও কখনো কাজছাড়া না করে। মুখে বলাটা খুব সহজ, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি স্পিরিট মানি না, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু জিনিসটা ঠিক সেই রকম হয় না। তো মেয়েটিকে একটা প্রোটেকশন দেওয়া হয়েছিল। ওই যে আমরা হার্বসগুলো জ্বালিয়েছি, ওই হার্বসেরই রাখ থেকে, যে রাখ হয় হার্বসের, সেই রাখের সাথে আরও স্পেল চ্যান্ট করে আমরা বিশেষ একটা তাবিজ ওকে দিয়েছিলাম এবং আমাদের বিশেষ ধরনের অয়েল হয় যেটাকে অ্যাপোথেকারি অয়েল বলে, এই অয়েল দিয়েছিলাম যেটা স্নানের জলে মিশিয়ে ওকে স্নান করতে বলেছিলাম। 3 মান্থস ওকে পুরো অয়েলটা দিয়ে আমি স্নান করতে বলেছি। মেয়েটির সাথেও এরপরে আমি কথা বলেছি। তো মেয়েটি একটা কথা আমাকে বলেছিল যে দিদি প্ল্যানচেট যেদিন করতে গিয়েছিলাম সেদিন এসব মানতাম না, প্ল্যানচেট হয় না, প্ল্যানচেট বলে কিছু হয় না, এগুলো মিথ, এগুলো সবাই বানায়, এরকমই আমার ধারণা ছিল। দেখো প্ল্যানচেট বলে আদৌ থেকে প্রপারলি যেরকম বলে সেরকম হয়? মানে প্ল্যানচেটের মাধ্যমে কোনো স্পিরিট এসে কি কিছু বলে? আমি এটা জানি না হয় কি না, কিন্তু আমি এটা জানি আজকের পর থেকে, এই ঘটনার পর থেকে আমি সারা জীবন এটা মানব, সায়েন্সের বিয়ন্ড সায়েন্সও দেয়ার ইজ এ ওয়ার্ল্ড, যেটা হয়তো সায়েন্স প্রুফ করতে পারে না, বাট অস্তিত্ব আছে। আমি আমার জীবন দিয়ে অনুভব করলাম। আমার অনেক কিছু আছে মনে নেই, অনেক কিছু আছে এই সময়তে আমি যা করেছি আমার হালকা মনে আছে, আর এখন মায়ের থেকে আমি শুনছি আমি কি করেছি। তো এখন বলবো হ্যাঁ অবশ্যই স্পিরিট আছে। এটা জানি না যে প্ল্যানচেটে কোনো ইনফরমেশন দেয় কিনা। আমি আপনাদের জন্য বলবো শুধুমাত্র একটা কিউরিসিটির বশে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করার জন্য, নিজের লাইফে অ্যাডভেঞ্চার করার জন্য কখনো এই ধরনের কাজের সাথে নিজেকে লিপ্ত করবেন না। এতে নিজের জীবনকেই কিন্তু বিপর্যস্ত করে তোলা হবে। নিজের জীবনেই কিন্তু অজানা কোনো এমন ঘটনাকে আপনি ডেকে ফেলবেন যে ঘটনা আপনার জীবনটাকেই পাল্টে দেবে। যদি আমার এই কেস স্টাডি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের চেনা জানা এরকম মানুষ আছে যাদের এইসব বিষয়ে, প্ল্যানচেট বিষয়ে ইন্টারেস্ট আছে, বা স্পিরিট রিলেটেড ম্যাটারে ইন্টারেস্ট আছে, বা অকাল্টের ম্যাটারে ইন্টারেস্ট আছে, অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমার অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই মোবাইল স্ক্রিনে আসা উপরের ডান দিকের বা বাঁ দিকের বক্সে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হচ্ছে অন্য আর একদিন অন্য ভিডিও নিয়ে। হেল লুসিফার, হেল স্যাটার্ন।